সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে জামিন না দিয়ে কারাগারে পাঠালেন আদালত। ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল, গণহত্যা বন্ধ না হলে ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়া উচিত মুসলমানদের। লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় 15 পুলিশ সদস্য আহত। শেখ হাসিনাকে জমি দিতে চেয়ে এখন বলছেন সিদ্ধান্ত ভুল ছিল। জুলাই হত্যাকাণ্ডের বিচার আইসিসিতে পাঠানোর কথা ভাবছে সরকার, বলছেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে জামিন না দিয়ে কারাগারে পাঠালেন আদালত। রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তামজিদ আহমেদ তাকে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার বেলা 12:15টার দিকে কাজী কেরামত আলীকে আদালতে তোলা হয়। তখন তার আইনজীবীরা জামিনের আবেদন করেন, কিন্তু বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠান। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা ভুয়া ভুয়া স্লোগান দেন। ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল, গণহত্যা বন্ধ না হলে ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়া উচিত মুসলমানদের। অবিলম্বে গাজায় নারী শিশু হত্যা সহ ন্যাক্কারজনক হামলা বন্ধ করতে হবে। যদি না করা হয় তাহলে বিশ্ব মুসলিম গাজার দিকে মার্চ করতে বাধ্য হবে। ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাহ ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে গুঁড়িয়ে দেবে। এক বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ডক্টর রেজাউল করিম। তিনি বলেন, সারা পৃথিবীর কাছে কুখ্যাত সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে খ্যাত ইসরায়েল ফিলিস্তিনের গাজাবাসী নারী ও শিশুকে হত্যা করে আইয়ামে জাহেলিয়াতের বর্বর যুগের ইতিহাসকে হার মানিয়েছে। ইসরায়েল গণহত্যা পরিচালনার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। এই সন্ত্রাসী রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে ঐক্যবদ্ধভাবে মুসলমানদের গুঁড়িয়ে দিতে হবে। তিনি বিশ্ববাসীকে আহ্বান জানিয়ে বলেন, আমরা শুধু ইসরায়েলি পণ্য বয়কট করতে চাই না, পৃথিবীর বুকে যেখানে ইহুদি থাকবে সেখানেই তাদের বয়কট করা হবে। ইন্ধনদাতা সমর্থন দেওয়া রাষ্ট্রগুলোকে হুঁশিয়ারি দিয়ে এ জামায়াত নেতা বলেন, অবিলম্বে গাজায় গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ হামলা বন্ধ করুন। যদি তা করা না হয় তাহলে গোটা মুসলিম উম্মাহ দুর্বার বৈশ্বিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। বিক্ষোভ মিছিলে জামায়াত ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন। লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় 15 পুলিশ সদস্য আহত। লালমনিরহাটে বেপরোয়া গতিতে চলা একটি ড্রাম ট্রাক পুলিশবাহী ভ্যানে ধাক্কা দিয়েছে। এতে ভ্যানে থাকা 15 পুলিশ সদস্য আহত হয়েছেন। সকাল 7:30টার দিকে জেলার হাড়িভাঙ্গা মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাক চালক সোহানকে আটক করেছে পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল 7:30টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন্স থেকে 15 জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ভ্যান সিন্দুরমতি মেলার উদ্দেশ্যে রওনা করে। ভ্যানটি শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে পুলিশবাহী ভ্যানে থাকা 15 জন পুলিশ সদস্য হন। এর মধ্যে গুরুতর আহত 6 জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও 6 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি 3 পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শেখ হাসিনাকে জমি দিতে চেয়ে এখন বলছেন সিদ্ধান্ত ভুল ছিল। মোহাম্মদ নুরুল আমিন নিতান্ত দরিদ্র মানুষ। পেটে খাবার না থাকলেও রাজনীতির মাঠের খবর ঠিকই রাখেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে মনে প্রাণে ভালোবাসেন বলে দাবি তার। মুগ্ধ ছিলেন শেখ হাসিনার টানা 16 বছরের শাসনে। মনকে তৃপ্ত করতে শেখ হাসিনাকে সামনাসামনি এক নজর দেখতে শত চেষ্টাও করেছেন, কিন্তু কখনো শেখ হাসিনার ধারে কাছেও যেতে পারেননি। শেষ চেষ্টা হিসেবে শেখ হাসিনাকে নিজের একখণ্ড জমি লিখে দিতে চেয়েছিলেন তিনি। স্বপ্ন ছিল জমি লিখে দেওয়ার পর নিশ্চয়ই শেখ হাসিনা তাকে কাছে রাখবেন, এরপর সামনাসামনি দেখা হবে, মন খুলে কিছু কথা বলবেন, কিন্তু তার হলো না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এমন অবস্থায় নিজের আগের মতো পাল্টে ফেলেছেন নুরুল আমিন। শেখ হাসিনাকে জমি লিখে দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে জানান তিনি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বলছেন তার কোনো জমিই নেই। মোহাম্মদ নুরুল আমিন ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া উত্তর গ্রামে মৃত মোহাম্মদ ইসরাফিল মিয়ার ছেলে। গত 5ই আগস্টের আগে বিভিন্ন সময় প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন মোহাম্মদ নুরুল আমিন। তখন তিনি জানান, এক সময় নরসুন্দর হিসেবে কাজ করতেন, শরীরের ভারে এই কাজ করতে ভালো লাগে না, ফলে কাজ ছেড়ে বাড়িতে বেকার বসে থাকেন। সামান্য জমি রয়েছে তার, এগুলো সন্তানদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে বাড়ির পাশে নিজের নামে থাকা 5 শতক জমির মধ্যে 3 শতক শেখ হাসিনাকে রেজিস্ট্রি করে দিতে চান। এজন্য ঘুরে বেড়াচ্ছেন দলিল লেখক ও সাব রেজিস্ট্রি অফিসে। জমির দলিল সহ কাগজপত্রের কোনো সমস্যা না থাকলেও নানা অজুহাতে রেজিস্ট্রি করা হচ্ছে না। নুরুল আমিনের ইচ্ছে ছিল জমি রেজিস্ট্রির পর গণমাধ্যমে প্রচারিত হলে শেখ হাসিনার নজরে আসবেন, তাকে একদিন শেখ হাসিনা ডাকবেন। এ সময় যত চাওয়া পাওয়া সবই বলা হবে শেখ হাসিনাকে।
নুরুল আমিন বারবার ক্ষোভ প্রকাশ করে বলতেন, জমির পরিমাণ মাত্র 3 শতক হওয়ায় সাব রেজিস্ট্রার রেজিস্ট্রি করতে অনীহা প্রকাশ করেছেন। দলিল লেখকদের কাছে গিয়েও কাজ হয়নি, জমি দলিলে কোনো ভেজাল নেই, অথচ রেজিস্ট্রি করতে গেলে এক এক সময় এক এক কথা বলে ঘুরানো হচ্ছে। এই 3 শতক জমির ওপর আমার সন্তানদের দাবি নেই, এই জমি শেখ হাসিনার নামে লিখে দিয়ে একবার দেখা করার সুযোগ চাই। শেখ হাসিনাকে এক নজর দেখলে মনের আশা পূর্ণ হবে, মরেও শান্তি পাবো। বিজ্ঞাপন, শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ হলে আপনার কিছু চাওয়ার আছে কিনা এমন প্রশ্নের সরল স্বীকারোক্তি দিয়ে বলতেন, জীবনে শত পরিশ্রম করেও সফল হতে পারিনি, অভাব অনটনে দিনরাত পার করছি। শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনাকে মনে প্রাণে ভালোবাসি, শেখ হাসিনাকে খুশি হয়ে জমি লিখে দিতে চাই। এর প্রতিদান হিসেবে নিশ্চয়ই শেখ হাসিনাও আমাকে কিছু দেবেন, না দিলেও মনে কষ্ট নেই। এদিকে শেখ হাসিনা এখন আর প্রধানমন্ত্রী নেই, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি। এমন অবস্থায় নুরুল আমিনও মত ঘুরিয়েছেন। দুপুরে নুরুল আমিনের সঙ্গে কথা হয়, তিনি বলেন শেখ হাসিনা এখন আর দেশে নাই, তাকে জমি লিখে দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। তিনি বলেন, আগের কোনো কথা মনে রাখতে চাই না, এখনো বাড়ি আর এলাকায় অলস সময় পার করছি, জীবনের কোনো স্বপ্নে বাস্তবে রূপ নেয়নি। নুরুল আমিনের এক ছেলের নাম প্রকাশ না করে বলেন, আমরা 6 ভাই 4 বোন, আমি খুলনাতে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করি, বর্তমানে গ্রামের বাড়িতে আছি। বাবা কাউকে বিনামূল্যে জমি লিখে দিতে চেয়েছিলেন কিনা আমার জানা নেই, এছাড়া আমাদের না জানিয়ে বাবা এটি করতে পারেন না। তিনি আরো বলেন, এখন আমাদের জমি আছে কিংবা নেই তা প্রকাশ করতে চাই না, তবে আমরা নিজেরাই অসচ্ছল, এর মধ্যে অন্য যে কোনো ব্যক্তিকে জমি দেওয়ার প্রশ্নই ওঠে না। জুলাই হত্যাকাণ্ডের বিচার আইসিসিতে পাঠানোর কথা ভাবছে সরকার, বলছেন প্রেস সচিব। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এতে প্রাণ হারায় 2000-এর বেশি, আহত হন শত শত। রাজনৈতিক পট পরিবর্তনের পর তদন্তে নেমে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পায় জাতিসংঘ। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে জুলাই হত্যাকাণ্ডের বিচার আইসিসিতে পাঠানোর কথা ভাবছে সরকার, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আন্দোলন দমানোর নামে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার এই ব্যাপারে বলেন, শুধু ডিলিট না, কোথাও যেন কোনো ডেটা না থাকে সেজন্য স্থায়ীভাবে ডিলিট করার নির্দেশনা আমরা তদন্তে পেয়েছি। সে সমস্ত জিনিস আমরা পুনরুদ্ধার করে আন্তর্জাতিক মানদণ্ড মেনে আদালতে প্রেরণযোগ্যের ব্যবস্থা করেছি। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর সুযোগ আছে কিনা খতিয়ে দেখছে সরকার। তিনি আরো বলেন, এটি পাঠাতে পারলে সুবিধা হচ্ছে, সারা বিশ্বের মানুষ দেখতে পারবে কি নৃশংসভাবে বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। তবে এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বাংলাদেশে ব্যাপক প্রাণহানির তথ্যপত্র পেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিম, চলছে সেগুলোর বিচার বিশ্লেষণ। জানা গেছে, বাংলাদেশ চাইলে কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত অপরাধ আদালতও। উল্লেখ্য, রোম আইনের বলে 2002 সালে প্রতিষ্ঠিত হয় এই আদালত। 125টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশও এর সদস্য। জেনোসাইড, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার হয় আইসিসিতে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।